একটি স্বৈরাচারকে পতনের পরে আরেকটি গ্রুপ এসে জবরদখল শুরু করছে। এটা কিন্তু জনগণ চায় না। জনগণ চায় এখানে শান্তি। কিন্তু পিন্ডির দাসত্ব বাদ দেয়নি দিল্লির দাসত্ব করার জন্য। ছাত্রদেরকে আরেকটি ধন্যবাদ দেই যেন ছাত্ররা বাংলাদেশের একজন গর্বিত সন্তান নোবেল বিজয়ী, শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা এনেছে। এটার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। এই ডক্টর মোহাম্মদ ইউনূস সারা বিশ্বে বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতে পারতো। আজকে সারা বাংলাদেশের এই ডক্টর ইউনূস মোহাম্মদের সরকারের নেতৃত্বে আমরা নতুন নতুন সংস্কার করে ফেলতে পারি। আরেকটি কথা, আজকে দেখা যাচ্ছে অনেক দাবি দেওয়া চলছে। 17 বছর ধরে তাদের কোনো দাবি দেওয়া ছিল না। অবশ্যই দাবি দেওয়ার প্রতি আমরা চাই দাবি দেওয়া, কিন্তু আপনারা রাস্তাঘাট বন্ধ করে আর দাবি দেওয়া না দিয়ে এই সরকারকে মিনিমাম 1 বছর সময় দেন দাবি দেওয়া পূরণ করার জন্য। আপনাদের যা যা দাবি দেওয়া আছে একটি জায়গায় আপনারা রিটেন দেন, ড্রাফটিং করে দেন, তারপরে উপদেষ্টা পরিষদ করবে। এভাবে এই সরকারকে সময় দিয়ে সবাই মিলে এই সরকারকে সহযোগিতা করে নতুন বাংলাদেশ গড়ে তুলুন। যেভাবে গলা চেপে ধরে দিয়েছিল, মত প্রকাশের স্বাধীনতা ছিল না, এরা আজকে মত প্রকাশের স্বাধীনতা এনে দিয়েছে। মত প্রকাশ করা হলো গণতন্ত্রের মূল বাক্য কথা। এই মত প্রকাশের স্বাধীনতাটা রাখা রাষ্ট্রীয় প্রয়োজন, বাংলাদেশকে পুনর্গঠনের জন্য, সংহতির জন্য। সব জায়গায় যেসব জায়গায় সংস্কার প্রয়োজন, জনগণের অধিকার রক্ষা করার জন্য এই সংস্কারগুলি তারা করবে, এ আমার আশাবাদ। এবং স্বপ্নের সোনার বাংলা নির্মাণ করবে এরা। কিভাবে বাংলাদেশ সারা বিশ্বে মুখ তুলে দাঁড়াবে। যে জাতি একটি স্বৈরাচারকে এভাবে ফেলে দিতে পেরেছে, যে ছাত্র জনতা, আমি বিশ্বাস করি এই ছাত্র জনতার সাথে নবীন প্রবীণের সমন্বয় ঘটলে সুন্দর সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ে উঠবে, বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। আজকে সারা বিশ্বে এখন মডেল হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের ছাত্র জনতার এই আন্দোলন। আমি বিশ্বাস করি বাংলাদেশকে মডেল হিসেবে নেবে সারা বিশ্ব উন্নয়নের জন্য। মনে করি যৌক্তিক সময় হিসাবে, এটা আমার ব্যক্তিগত মতামত, কমপক্ষে ডক্টর ইউনূসের সরকারকে কমপক্ষে 4 বছর সময় দেওয়া উচিত, আর উপদেষ্টা পরিষদটাকেও আরেকটু বাড়ানো উচিত। এটুকু আমার, কারণ কাজ অনেক, দেশের সংস্কার অনেক। আমি ব্যক্তিগতভাবে জাতীয় নাগরিক কমিটি যদি নির্বাচন করে, আমার সন্তানরা যদি একটা ভালো রাজনৈতিক দল উপহার দেয়, আমি তাদের পাশে দাঁড়িয়ে আমার পক্ষে যতটুকু সহযোগিতা করার সবটুকু করব। এটা হলে কি গণতান্ত্রিক চর্চাবোধের দেশ, মত প্রকাশের স্বাধীনতা এনেছে। বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলি তাদের মতো তারা রোডম্যাপ দেবে, এটা রাইট। ইটস এ ডেমোক্রেসি। আজকে আমরা কথা বলতে পারছি, ইটস এ ডেমোক্রেসি। তারা যেটা রোডম্যাপ দিচ্ছে তাদের মতো তাদেরটা দিচ্ছে, এটা আমি তাদেরকে সাধুবাদ জানাই। পাশাপাশি সংস্কার না করে নির্বাচন করলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। বিগত দিনের নির্বাচনগুলিতে আমরা কি দেখেছি? 90-এর গণ আন্দোলনে আমি অংশগ্রহণ করেছিলাম, তখন যুবক ছিলাম, এখন আমি মধ্যবয়স্কের শেষ পর্যায়ে। কিন্তু ওই 90-এর গণ আন্দোলনের 3 জোটের রূপরেখা কিন্তু মিস করেছে বলে আজকে আমাদের নতুন ছাত্ররা আজকে নতুন বিপ্লব ঘটাতে চেয়েছে। অবশ্যই নির্বাচনী ব্যবস্থার সংস্কার, কালো টাকা মুক্ত নির্বাচন, এবং প্রত্যেকটি জায়গায় সংস্কারের পরে নির্বাচন লাগবে। আর না হলে এই আন্দোলনে আমরা যে এই ফসল জনগণ পাবে না। অবশ্যই সংস্কারের পরে নির্বাচন দরকার। নির্বাচন কমিশনের সংস্কার, ভোটের জন্য কালো টাকায় যেন ভোট বিক্রি না হয়। সত্যিকারী জনপ্রতিনিধি যারা মানুষের সেবা করবে, জনগণের সেবা করবে, তাদেরকে যেন নির্বাচিত হয়ে তাদের সেই ব্যবস্থা করতে হবে। আপনি বিভিন্ন দেশগুলিকে দেখেন, আমাদের সময় নির্বাচন হওয়ার পরে আমরা একটি দল আরেকটি দলকে নিয়ে বলি যে নির্বাচন সুষ্ঠু হয়নি। নির্বাচন কমিশন যেন রাষ্ট্র একটা ইনস্টিটিউট করতে পারে। আপনাদের যে সাংবিধানিক কিছু ইনস্টিটিউট থাকে, দুর্নীতি দমন কমিশন, বিচার বিভাগ, নির্বাচন কমিশন, এগুলোকে এরকম ইনস্টিটিউট করতে হবে, তাহলেই এটা সম্ভব। আর এর জন্য ডক্টর ইউনূসের সরকারকে 3 বছর সময় দিতে হবে। সময় না দিলে, 3-4 বছর সময় না দিলে সংস্কারগুলি সম্ভব না। আর পাশাপাশি এদেশের সমস্ত জনসাধারণ, দেশপ্রেমিক জনসাধারণকে এর জন্য তাদের সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করতে হবে রাষ্ট্র পুনর্গঠনের জন্য। নির্বাচন কমিশনকে ব্যবহার করেছে, প্রশাসনিক ব্যবস্থা ব্যবহার করেছে, সব জায়গায় দলীয়করণ। আজকেও যেটা চলছে, কিভাবে নেবেন আমি জানি না। একটি স্বৈরাচারকে পতনের পরে আরেকটি গ্রুপ এসে জবরদখল শুরু করছে। এটা কিন্তু জনগণ চায় না। জনগণ চায় এখানে শান্তি শৃঙ্খলা ফিরে আসুক, এখানে প্রতিরোধ করতে হবে এই জায়গায়। হ্যাঁ, উপদেষ্টা পরিষদকে বাড়াতে হবে, কারণ এত কাজ আমার মনে হয় কয়েকজন মানুষ দ্বারা সম্ভব না। আর উপদেষ্টা পরিষদের বিস্তৃতি ঘটানো উচিত। এই ছাত্র জনতারা এই বিপ্লবের পরে বিজয় এনে দিয়েছে, এবং এটা যদি মিউজিয়াম করে, এটা ইন্টারন্যাশনালি এটা একটা এফেক্ট হবে। এই মিউজিয়ামটাতে যে আসবে বহির্বিশ্ব থেকে, সেও দেখবে যে স্বৈরাচার যদি হয়, মত প্রকাশের স্বাধীনতা যদি কেড়ে নেয়, তাহলে এরকম বিপ্লব হয়। এটা মনে হয় একটা ইন্টারন্যাশনালি সিমটম হয়ে দাঁড়াবে, এবং আমাদের জাতির জন্যও ভালো হবে। আগামী দিনে যারাই ক্ষমতায় বসবে তারা একবার চিন্তা করবে, আমরা যদি ওইরকম হই তাহলে আমার অবস্থাটা এরকম হতে পারে। জনগণ যদি জেগে ওঠে, আর জনগণ জেগে উঠানোর যে প্রক্রিয়াটা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমস্ত ছাত্ররা। তবে আমি একটা জিনিস জানি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি স্টুডেন্ট হিসেবে বলি, ঢাকা বিশ্ববিদ্যালয় যখন জেগে উঠেছে, নতুন কিছু একটা উপহার দিয়েছে। এবারের এই উপহারের পিছনে সবাই, এদেশের সমস্ত ছাত্র জনতা, কেউ হয়তো সরাসরি আন্দোলনে অংশগ্রহণ করতে পারে নাই, সে ফেসবুকে সমর্থন দিচ্ছে, কেউ দোয়া করছে। হ্যাঁ, এই মুক্তিযুদ্ধে কিন্তু আমার বিশ্বাস এদেশের প্রায় 12 কোটি মানুষই এর সাথে ছিল। কেউ হয়তো সশরীরে অংশগ্রহণ করতে পারেনি। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, তারা কিন্তু নতুন বাংলাদেশকে হুমকি হিসেবে দেখতে। আমি একটি কথাই বলতে চাই, ওনারা বারবার বলে
এবং যে আমার মুক্তিযুদ্ধে বাহিনীদের আমার মুক্তিযুদ্ধে 71-এর মুক্তিযুদ্ধে ওনারা আমাদেরকে সহযোগিতা করেছিল, তার জন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু পিন্ডির দাসত্ব বাদ দেয়নি দিল্লির দাসত্ব করার জন্য। তারা আজকে আমার বাংলাদেশকে শোষণ করেছে গত 40টি বছর। এই শোষণ থেকে বেরিয়ে আসতে হবে। আমার ভারতীয় বন্ধুদেরকে বলতে চাই, আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এখানে ছাত্র জনতাকে বিপ্লব ঘটিয়ে দেখা দিয়েছে বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে। আগামীর বাংলাদেশ নতুন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ সারা বিশ্বের কাছে রোল মডেল হয়ে যাবে। আজকে ভারত যেটা করতেছে, আমার পার্শ্ববর্তী রাষ্ট্র হিসাবে বলবো, আপনি আমাদের যে নিয়ম, আমরা সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। আমি প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখতে চাই, বন্ধুত্ব রাখতে চাই, তা সত্য নয়। এটা মনে রাখতে হবে। তুমি আমার তিস্তার পানি দিবা না, ফারাক্কা দিয়ে আমার উপর অত্যাচার করবা। এদেশের মানুষ আজকে 80% মানুষ অ্যান্টি ইন্ডিয়ান হয়ে গেছে। কেন? তাদের আচরণের জন্য। তারা আমাদেরকে প্রত্যেকটি জায়গায়, ক্রিকেট থেকে শুরু করে অর্থনৈতিক প্রত্যেকটি জায়গায় দাসত্ব করার জন্য বাঙালি জাতির জন্ম হয়নি। বাঙালি জাতি বন্ধুত্ব করে, দাসত্ব করে না। এটা ভারতীয় উপমহাদেশের ভারতকে আমি বলতে চাই। প্রতিবেশী সুলভ ভালো আচরণ করে। আমরা চাই না তোমাদের সাথে বিরোধ করতে। আমরা চাই আমরাও ভাই এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট অর্থাৎ সার্কটাকে গঠন করে আমরা এই আঞ্চলিক সহযোগিতার দেশগুলি সবাই মিলে একসাথে চলতে চাই। কিন্তু সেইখানে তোমার প্রভুত্ববাদকে আগে ত্যাগ করতে হবে। প্রভুত্ববাদ ত্যাগ করতে হবে। ভারতকে একটি সিগন্যাল দিতে চাই, আগামীর বাংলাদেশ নতুন বাংলাদেশ। তুমি বন্ধুত্বের হাত বাড়িয়ে অতীতের কথা ভুলে যে বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করো, কোনো তাবেদারের সাথে নয়।